আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছো যে আমরা অলরেডি অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি এই ফিনান্স তৃতীয় অধ্যায়ের উপরে, টাইম ভ্যালু অফ মানির উপরে। আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। অ্যানুইটির মূল্যটা কিভাবে বর্তমান মূল্যে এনে ম্যাথমেটিক্যাল ওয়েতে প্রকাশ করা যায়। আজকে আমরা ক্লাস নেওয়ার কথা বলেছিলাম যে ভবিষ্যৎ মূল্য অ্যানুইটির ক্ষেত্রে আমরা কিভাবে বের করব বা ভবিষ্যৎ মূল্য অ্যানুইটিটা কি। দেখো এখানে আজকে আমরা দেখব যে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যটা কি এবং এটা কিভাবে ম্যাথমেটিক্যাল ওয়েতে নির্ণয় করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যানুইটি নিয়ে তো কথা আমরা আগেই বলেছি। অ্যানুইটি মানে হচ্ছে কিস্তি। তার মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন অথবা বহির্গমন, অর্থাৎ আন্তঃপ্রবাহ অথবা বহিঃপ্রবাহ, এটাকে বলা হয় কি অ্যানুইটি, কিস্তি বা বৃত্তি, যেটাই বলো। তো এই যে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যটা কি, সাপোজ তুমি একটি বাড়ি কিনবা অথবা তুমি একটি গাড়ি কিনতে চাচ্ছ। এই গাড়ির মূল্য হতে পারে 5 লাখ টাকা, হতে পারে 20 লাখ টাকা। এই গাড়ির মূল্যটা তুমি আগে ব্যাংকে পরিশোধ করবা নির্দিষ্ট পরিমাণ করে করে, অথবা যে কোনো একটা জায়গায় পরিশোধ করে। এরপরে যখন তোমার সমপরিমাণ টাকা ওখানে জমা হয়ে যাবে, দেন তুমি ওই টাকাটা পাবা। বুঝতে পারছি কি না? যেমন তুমি একটি ফ্রিজ কিনবা, ফ্রিজটা তুমি আগে কিনতে চাচ্ছ না, আগে তুমি টাকা জমা দিতে থাকবা। জমা দেওয়ার পরে নির্দিষ্ট সময়ের পর পর মাসে মাসে টাকা জমা দিলে ওই সমপরিমাণ টাকা যখন জমা হয়ে যাবে, দেন তুমি টাকাটা ফ্রিজটা পেয়ে যাবা। তার মানে হচ্ছে এই যে টাকাটা তুমি দিচ্ছ প্রত্যেক মাসে মাসে বা নির্দিষ্ট সময়ের পর পর, এই কিস্তিটা দিচ্ছ, কিস্তিগুলো কিন্তু বর্তমানে দিচ্ছ। ওকে, এই কিস্তিগুলো দেওয়ার পরে এই কিস্তির ভবিষ্যৎ মূল্য কত হবে, এটাকে বলা হয় অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলি যে নির্দিষ্ট সময়ের পরে পরে মেয়াদের শেষে হলে সাধারণ হবে, মেয়াদের শুরুতে হলে অগ্রিম হবে। নির্দিষ্ট সময়ের পর পর যে কিস্তি দেওয়া হবে, এটার ভবিষ্যৎ মূল্য কত, সেটার নামই হচ্ছে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। তো অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য সরাসরি আমরা ম্যাথে চলে যাব। এখানে দেখো দুইটা ম্যাথ দেওয়া আছে। আমরা 2 নম্বর ম্যাথটা আগে করব। 2 নম্বর ম্যাথটা আগে করব, খেয়াল করো। মিস্টার রনি জানতে চান 5 বছর শেষে কত টাকা পাবেন যদি সে প্রতি বছর শেষে 7% হারে 5,000 টাকা ব্যাংকে জমা রাখে। আমি তোমাদেরকে আবারও বলি, তোমরা দেওয়া আছে কি এই জিনিসটা আগে লিখে ফেলবা, তখন তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়ে যাবে। ক্লিয়ার? খেয়াল করো, আমরা দেওয়া আছে বলে একটু উঠাই। আমরা কিন্তু 2 নম্বর ম্যাথটা করতেছি। ওকে, রনি জানতে চায় 5 বছর শেষে, অর্থাৎ এর মান 5, যদি সে প্রতি বছর শেষে 7,000 টাকা করে ব্যাংকে জমা রাখে। তার মানে কিস্তিকে আমরা বলেছি এ দ্বারা চিহ্নিত করব। অ্যানুইটি কত হাজার টাকা, প্রতি বছর শেষে 5,000 টাকা করে, এর মান বছর। সুদের হার কত পার্সেন্ট? সুদের হার হচ্ছে 7%, 0.7। এই যে তোমরা আবারও বলি, এই যে 7% 0.7 কিভাবে লিখি, এটা আমি সহজে আবার বলে দিই। 7কে 100 দ্বারা ভাগ দিবা, 7কে 100 দ্বারা ভাগ দিবা, তখন 0.07 চলে আসবে। এখন আমাদেরকে বলছে ফিউচার ভ্যালু প্রতি বছর শেষে 5 বছর শেষে কত টাকা হবে। দেখো 5 বছর শেষে কত টাকা হবে, তার মানে ভবিষ্যৎ মূল্য জানতে চেয়েছে। কিন্তু এটা শুধু ভবিষ্যৎ মূল্য না, এটা হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, কারণ প্রত্যেক বছর সে টাকা জমা দিচ্ছে। ক্লিয়ার? এই জন্যই যে এখানে এটা একটু নিচে লিখে দিবা, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। ক্লিয়ার? এখন সূত্রটা একটু খেয়াল করো, FBA, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। সূত্রটা হচ্ছে A গুণন 1 প্লাস I পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড I। ক্লিয়ার কিনা? সূত্রটা আবারও বলছে, কয়েকবার প্র্যাকটিস করে নিবা, কয়েকবার খাতায় প্র্যাকটিস করবা, দেন খুব সহজে তোমাদের মেমোরিতে সেট হয়ে যাবে। FBA, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, ইকুয়াল টু A মানে কিস্তি গুণন 1 প্লাস I পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড I। এবার আমরা ভ্যালুগুলো ইনপুট করে দিই। এর মান হচ্ছে 5,000,
ইন্টু 1 প্লাস 0.07, n এর মান হচ্ছে 5 মাইনাস 1 ডিভাইডেড i এর মান হচ্ছে 0.07। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করি। 1 যোগ 0.07 পাওয়ার হচ্ছে 5 মাইনাস 1, দশমিক 402557, নিচে হচ্ছে 0.07। 5.750739, এটাকে 5000 দিয়ে গুণ দিয়ে দাও। 28,753 টাকা। তো এটা হচ্ছে যে প্রত্যেক বছর যে শেষে যদি সে 5000 করে ব্যাংকে জমা রাখে, যদি ব্যাংক তাকে 7% সুদ দেয়, তাহলে 5 বছর পরে সে পাবে হলো 28,753 টাকা। 28,753 টাকা। ওকে, এবার আমরা 2 নম্বর ম্যাথটা করব। সরি, 1 নম্বর ম্যাথটা করব। আগে তো আমরা 2 নম্বর ম্যাথটা করে ফেলেছি। 2 নম্বর ম্যাথটা একটু ভালো করে সবাই বোঝার চেষ্টা করবা, কি চেয়েছে কোশ্চেনে এবং কি দেওয়া আছে। ক্লিয়ার? আমরা 1 নম্বর ম্যাথটা করব। সরি, আবারও বলি, 1 নম্বর ম্যাথটা করব। আমরা 2 নম্বরটা অলরেডি করে ফেলেছি। তুমি আজ থেকে 5 বছর পর একটি বাড়ি কিনবে। ওই সময় তোমাকে এককালীন পরিশোধ করতে হবে 5 লাখ টাকা। মানে 5 বছর পরে যখন তুমি বাড়িটা কিনবে, বাড়ির মূল্য হবে কত তখন? 5 লাখ টাকা। ওই 5 লাখ টাকা মানে 5 লাখ টাকা সঞ্চয়ের জন্য প্রতি বছর শেষে আইএফআইসি ব্যাংকে সমপরিমাণ কিস্তিতে, মানে নির্দিষ্ট পরিমাণ টাকা কিস্তি আকারে 5 বছর পর্যন্ত টাকা জমা করতে চাও। সুদের হার 6% হলে প্রতি কিস্তিতে কত টাকা জমা দিতে হবে? এখানে কয়েকটা বিষয় খেয়াল করো। তুমি কিন্তু এখন থেকে 5 বছর পরে 5 লাখ টাকা চাও। এখন 5 লাখ টাকা চাও না, চাও কখন? এখন থেকে 5 বছর পরে 5 লাখ টাকা। তাহলে প্রথমে বলেন এটা কিন্তু ভবিষ্যৎ মূল্য 5 লাখ টাকা। ক্লিয়ার? এই টাকাটা জমা করতে হলে তোমাকে প্রতি বছর শেষে নির্দিষ্ট একটা টাকা জমা রাখতে হবে ব্যাংকে। ওই টাকাটা জমা করতে করতে প্রত্যেক টাকার উপরে 6% সুদ দিবে। 6% সুদ দিলে কত বছর পরে বলছে যে তুমি এখন থেকে 5 বছর পরে ওই 5 লাখ টাকার সমান টাকা হয়ে যাবে, দেন তোমাকে টাকাটা দিয়ে দিবে। ক্লিয়ার? তার মানে এখানে জানতে চেয়েছে তুমি কত করে জমা দিবা, কিস্তি জানতে চাইছে। কি জানতে চেয়েছে? কিস্তিটা। এতদিন আমরা দেখলাম যে এত ক্লাসগুলোতে কিস্তি দেওয়া থাকে, 5,000 টাকা করে টাকা জমা দিবা, বছর শেষে কত পাবা এরকম। বাট এখন বলছে যে কত টাকা পেতে চাও বা কত টাকা ব্যাংক তোমাকে দিবে সেটা বলা আছে। ওই টাকা পাওয়ার জন্য তোমাকে কত করে এই মুহূর্তে প্রত্যেক মাসে বা বছর শেষে ব্যাংকে জমা রাখতে হবে। আমরা আবারও বলি, এখানে দেওয়া আছে গুলো আমরা প্রথমে লিখে নেব অঙ্কের সুবিধার্থে, এবং এটা দিতেই হবে। দেখো এখানে ফিউচার ভ্যালু, আমি এইটা একটু পরে লিখি। ফিউচার ভ্যালু কত টাকা? 5 লাখ টাকা। কারণ 5 বছর পরে তুমি এই 5 লাখ টাকা পেতে চাও। এর মান 5 বছর। ব্যাংক তোমাকে সুদ দিবে 6% বা 0.06। দেখো এই যে এটা তোমার থেকে জানতে চেয়েছে, কিস্তি জানতে চাইছে। যেহেতু কিস্তি জানতে চাইছে মানে অ্যানুইটি আছে এখানে, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি 5 লাখ টাকা। তার মানে 5 লাখ টাকা হবে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। 5 বছর পর্যন্ত তুমি কত করে কিস্তি দিলে যদি 6% সুদ দেয় তখন তোমার 5 লাখ টাকা হবে। ক্লিয়ার কিনা? তাহলে এখানে জানতে চেয়েছে কি? এ। এখন দেখো আমরা এর কোনো সূত্র কিন্তু আমরা পড়িনি বা এর কোনো সূত্র আমরা দেখাবো না। কিস্তি বের করার আলাদা কোনো সূত্র নেই।
তাহলে দেখবা আমরা কোন সূত্র ইউজ করব, তখন তোমরা দেখবে এখানে দেওয়া আছে কি এফবিএ না পিবিএ। আমরা পিবিএ এর সূত্র পাইছি, এফবিএ এর সূত্র পাইছি, মানে ফিউচার ভ্যালু অ্যানুইটির সূত্র পেয়েছি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র আমরা দেখেছি, এর কোনো আমরা সূত্র দেখিনি। ওকে, এখন দেখবো আমাদের গিভেনের ভিতরে দেওয়া আছে ভিতরে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি না ফিউচার ভ্যালু অ্যানুইটি। তার মানে কোন সূত্র কোনটা দেওয়া আছে গিভেনে, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। তার মানে আমরা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি দিয়েই অঙ্কটা করব। তো আমরা অঙ্কটা করি এবার। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সমান সমান সূত্রটা জানি কি ছিল, এ গুণন 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আই। এই তো সূত্রটা ছিল। দেখো এটা হলো ম্যাথমেটিক্যাল একটা টার্ম, তোমরা গণিত করছো না, সাপোজ a প্লাস b সমান সমান যদি 2 হয়, এর মান যদি আমরা জানি, b এর মানটা আমরা অবশ্যই বের করতে পারবো, তাই না? আবার যদি b এর মানটা জানি, আমরা এর মানটা অবশ্যই বের করতে পারবো। তাহলে এখানে দেখো কয়টা অংশ, একটা অংশ একটা অংশ একটা অংশ, তিনটা অংশ। তাহলে আমরা f এর মান আমরা জানি 5 লাখ টাকা। আর এই যে এখানে এই অংশগুলোর মানও আমরা দেওয়া আছে, অনের মান আই এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। তার মানে শুধু এর মানটা নাই, তার মানে এখানে তিনটা পার্টের ভিতরে যদি দুইটা পার্টের মান দেওয়া থাকে, একটা পার্ট আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। এবার দেখো এফবিএ কত, ফিউচার ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা, এর মান কত, এর মান তো আমরা জানি না, এর মান জানতে আমাদেরকে বের করতে বলছে, এর মান আমরা জানি না। গুণন 1 প্লাস 0.06 মানে সুদের হার, এর মান কত 5 বছর, মাইনাস 1 ডিভাইডেড 0.06। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিছি, এর মান আমরা জানি না। এফবির মান কিন্তু এখানে আছে, এখানে তোমরা লিখতে পারো আমরা জানি বা উই নো, আমরা ওকে। এবার খেয়াল করো 5 লাখের 5 লাখ আমরা বসিয়ে দিলাম, ইকুয়াল টু এর এ আমরা বসিয়ে দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করব, উপরের অংশটা কত আসে দেখো, 1 প্লাস 0.06 পাওয়ার হচ্ছে 5 মাইনাস 1 0.338 5 আরও আছে এক্সট্রা 0.06, এটাকে 0.06 দ্বারা ভাগ দিলাম। খেয়াল করো এখানে a গুণন 5.63709296 আর এখানে 5 লাখ আছে, বসিয়ে দিলাম। এর পর্যন্ত ক্লিয়ার কিনা? এখন যদি আমরা পক্ষান্তর করে আমরা এটাকে এই পাশে নিয়ে যাই, ওটাকে ওই পাশে নিয়ে যাই, কি দেখো কি হয়, a গুণন 5.63709296 ইকুয়াল টু 5 লাখ। জাস্ট আমরা এই অংশটাকে সমান সমান এই পাশে নিয়ে আসছি, এই অংশটাকে সমান সমান এই পাশে নিয়ে গেছি। তোমরা বীজগণিতের রুলস অনুযায়ী জানো যে একটা সংখ্যা যদি সমান সমান এই পাশে থেকে ওই পাশে যায়, তখন সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। কিন্তু যদি সম্পূর্ণ সংখ্যাটা এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, তখন আর সাইন কোনো চেঞ্জ হবে না। তার মানে হচ্ছে এখানে যা আছে দুইটা সংখ্যা, দুইটাকে আমরা নিয়ে আসছি, এখানে একটা সংখ্যা, একটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি। পুরো সংখ্যাটাকে চেঞ্জ করলে এই প্লাস মাইনাস হয় না, মাইনাস প্লাস হয় না, যা আছে তাই হবে। ক্লিয়ার? এবার দেখো আমরা এর মানটা রাখতে চাচ্ছি, এর মানটা আমরা জানতে চাচ্ছি, তাহলে গুণ ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, গুণ সমানের এক পাশ থেকে আরেক পাশে গেলে ভাগ হয়ে যায়। এই যে দেখো 5.63709296 আর এই 5 লাখ উপরে চলে যাবে। এটা খেয়াল করি স্টুডেন্টরা এখানে ভুল করে এই 5 লাখ অনেক সময় নিচে বসে দেয়, কিন্তু 5 লাখ নিচে বসবে না, 5 লাখ কোথায় বসবে, উপরে বসবে। ঠিক আছে, যেমন আমরা ছোটবেলায় এরকম অঙ্ক দেখছি না, 2a সমান 10, তার মানে a সমান 2 নিচে যাবে, এই 10 কোথায় যাবে, উপরে যাবে। ক্লিয়ার? এরকমই একটা অংশ হলো যে এই গুণের সাথে অংশটা যাবে নিচে, আর ওই পাশে যেটা সেটা যাবে কোথায়, উপরে। এবার সরাসরি ভাগ করো তোমরা,
5 লাখ উপরে হবে 1 2 3 4 5টা শূন্য 5 লাখ ভাগ হলো নিচের অংশটা কত আসে দেখো 8 8 6 9 8 মানে হচ্ছে 88,698 টাকা। ওকে, তো বিষয়টা হচ্ছে তুমি বাড়ি কিনতে চাও এখন থেকে 5 বছর পরে 5 লাখ টাকা দিয়ে, ক্লিয়ার? যে 5 লাখ টাকা দিয়ে বাড়ি ক্রয় করতে হলে এই যে টাকাটা প্রত্যেক বছর যদি তুমি 88,698 টাকা করে ব্যাংকে জমা রাখো, দেন 5 বছর পরে তোমার অ্যাকাউন্টে যে টাকাটা হবে সুদ সহকারে কত হবে, 5 লাখ টাকা হয়ে যাবে, দেন তুমি বাড়িটা ক্রয় করতে পারবা। তার মানে এভাবে কিস্তি বের করতে তোমার পরীক্ষায় বল থাকতে পারে। ওকে, ফিউচার ভ্যালু সরাসরি বের করতে পারবো আমরা, আবার এভাবে কিস্তি বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও বলি, তোমরা এই কোশ্চেনগুলো খাতা কলম নিয়ে বা কোশ্চেন সাথে মিলে বা খাতা কলম নিয়ে বাসা করতে থাকবা, এবং পাশাপাশি হলো যে তোমাদের যে সাজেস্টেড বই আছে ওই বই থেকে আরও অনেক অনেক সমস্যাগুলো দেওয়া আছে যেগুলো, ওগুলো তোমরা নিজের খাতায় কলমে এই সূত্র অনুযায়ী করতে থাকবা। এবং সমস্যা হলে এখানে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, অথবা ইনবক্স করতে পারো আশা করি, অথবা ওভার ফোনে কথা বলতে পারো, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই ক্লাস, আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ওকে, আল্লাহ হাফেজ।